প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমি হাসিনা বেগম, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের সবার প্রিয় কিশোর বাতায়নের ফেসবুক পেজ থেকে আমি লাইভে এসেছি তোমাদের সাথে অর্থনীতি ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে এই ক্লাসে স্বাগতম। তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি এখনই শেয়ার করে নাও, যাতে করে তারাও এই ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে করতে পারো গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম উৎপাদন চ্যাপ্টার শুরু করেছিলাম। তাহলে সেই তৃতীয় অধ্যায়েরই আজকে ধারাবাহিকতায় আমরা আজকে উৎপাদন সংক্রান্ত পড়াশোনাই করব। গত ক্লাসে আমরা পড়েছি উৎপাদন কাকে বলে, উৎপাদনের উপকরণগুলো কি কি, এবং উৎপাদন ফাংশন। সেই উৎপাদন ফাংশনের মধ্যে আমরা পড়েছি স্বল্পকালীন উৎপাদন ফাংশন এবং দীর্ঘকালীন উৎপাদন ফাংশন। আজকে আমরা পড়ব মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন এবং পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। দেখো তাহলে আমাদের আজকের পাঠ্যসূচি হচ্ছে মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন, পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। তাহলে আমরা শুরু করি। মোট উৎপাদন কাকে বলে? তোমরা দেখো, মোট উৎপাদন হচ্ছে, আমরা ইংরেজিতে বলি টোটাল প্রোডাকশন অথবা টোটাল প্রোডাক্টিভিটিও বলি। সংজ্ঞাটি দেখো, অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণের বিভিন্ন একক নিয়োগের ফলে যে বিভিন্ন পরিমাণ উৎপাদন পাওয়া যায় তাদের সমষ্টিকে মোট উৎপাদন বলে। তাহলে কি দাঁড়ালো কথাটা? আবার একটু রিভাইজ করি যে অন্যান্য উপকরণ স্থির রেখে, তার মানে কি উৎপাদনের যে চারটি উপকরণ, সেই চারটি উপকরণের মধ্যে তিনটি উপকরণকে আমরা স্থির রাখছি। কাকে কাকে? ভূমি, মূলধন এবং সংগঠনকে। এই তিনটিকে স্থির রেখে একটি উপকরণ, তাহলে বাকি রইল শ্রমিক বা শ্রম। তাহলে এই শ্রমিকের বিভিন্ন একক নিয়োগ করছি। তার মানে 1 নম্বর শ্রমিক, 2 নম্বর শ্রমিক, 3 নম্বর শ্রমিক, এভাবে করে আমরা নিয়োগ করছি। এর ফলে যে বিভিন্ন পরিমাণ উৎপাদন পাওয়া যায়, তার মানে 1 নম্বর শ্রমিকের উৎপাদন যোগ 2 নম্বর শ্রমিকের উৎপাদন যোগ 3 নম্বর শ্রমিকের উৎপাদন, এইভাবে আমরা যে সমষ্টি পাবো তাকেই আমরা বলবো মোট উৎপাদন। তাহলে আবারও সংজ্ঞাটি বলি, অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণের বিভিন্ন একক নিয়োগের ফলে যে বিভিন্ন পরিমাণ উৎপাদন পাওয়া যায় তাদের সমষ্টিকে মোট উৎপাদন বলে। তাহলে আমরা উদাহরণটা দেখি। দেখো, মনে করি প্রথম, দ্বিতীয় টিপিএল। কেন আমরা এখানে টিপিএল লিখলাম? এখানে লিখেছি টিপি, আবার এখানে টিপিএল লিখেছি এই জন্য যে এখানে কার মোট উৎপাদন, কার এখানে অ্যাক্টিভিটিসটা। তাহলে টোটাল প্রোডাক্টিভিটি অফ লেবার ইজ ইকুয়াল টু 10 যোগ 8 যোগ 6 সমান সমান 24 একক। তাহলে তোমরা বুঝতে পারলে মোট উৎপাদন কাকে বলে। এরপরে আমরা আসছি গড় উৎপাদন, অর্থাৎ অ্যাভারেজ প্রোডাকশন। অ্যাভারেজ প্রোডাকশন বা গড় উৎপাদন, সংক্ষেপে আমরা বলছি এপি, অর্থাৎ অ্যাভারেজ প্রোডাক্টিভিটি। তাহলে আমরা মোট উৎপাদনকে ব্যবহৃত উপকরণের পরিমাণ দিয়ে ভাগ করে যা পাওয়া যায় তাকেই গড় উৎপাদন বলে। আমরা মোট উৎপাদন যে পেলাম লেবারের, সেই মোট উৎপাদনকে আমরা কতজন লেবার নিযুক্ত করেছি তার সংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা পাবো গড় উৎপাদন। তাহলে সূত্রটি হচ্ছে এপিএল ইজ ইকুয়াল টু টিপিএল ডিভাইডেড বাই কোয়ান্টিটি অফ লেবার, অর্থাৎ লেবারের গড় উৎপাদন ইকুয়াল টু লেবারের মোট উৎপাদন ডিভাইডেড বাই কোয়ান্টিটি অফ লেবার, অর্থাৎ নিযুক্ত লেবারের পরিমাণ। এই হলো আমাদের গড় উৎপাদন। প্রিয় শিক্ষার্থীরা, দেখি তোমরা কারা কারা জয়েন করেছো। জেসমিন পারভিন, আচ্ছা জি,
আপনাকে আমার মনে আছে, হ্যাঁ আমরা একসাথে টিচার্স ট্রেনিং কলেজে ট্রেনিং করেছি। আসসালামু আলাইকুম আপা। যাক, আরও স্টুডেন্টরাও করছো, সবাই দেখতে থাকো, কোনো সমস্যা হলে আমাকে জানাবে। এরপরে আমরা আসছি গড় উৎপাদনের পরে আমাদের কি জানতে হবে? প্রান্তিক উৎপাদন। সংজ্ঞাগুলো কিন্তু খুব সিরিয়াসলি মাথায় রাখতে হবে। এরপরে আসছে, আচ্ছা, গড় উৎপাদনের উদাহরণটা আমরা দেখে নেই। এখানে আমরা মোট উৎপাদন 24 একক পেয়েছিলাম 3 জন শ্রমিক নিয়োগ করে, তাই এই 3 দিয়ে 24কে ভাগ করলে আমরা পেলাম গড় উৎপাদন 8 একক, অর্থাৎ অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার হলো 8 একক। এখন আমরা আসি প্রান্তিক উৎপাদনে। প্রান্তিক উৎপাদনের ইংরেজি হচ্ছে মার্জিনাল প্রোডাকশন, অথবা আমরা লেবারের মার্জিনাল প্রোডাক্টিভিটি দেখব। তাহলে সংজ্ঞাটা কি হবে দেখো, পরিবর্তনীয় উপকরণের অতিরিক্ত 1 একক নিয়োগ বাড়ালে, খুবই বুঝে নিতে হবে, পরিবর্তনীয় উপকরণের তার মানে কি, অর্থাৎ যেই উপকরণটা পরিবর্তন করছি সেই উপকরণটার অতিরিক্ত 1 একক মানে নতুন 1 একক নিয়োগ বাড়ালে মোট উৎপাদনের যে চেঞ্জ পাওয়া যায়, মোট উৎপাদনের ক্ষেত্রে যে পরিবর্তন আসবে তাকেই বলা হবে প্রান্তিক উৎপাদন। তাহলে কি হলো যে আমরা শ্রমিককে 1 একক করে বাড়াচ্ছিলাম, তাহলে আমাদের হবে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার ইজ ইকুয়াল টু ডেল্টা টিপিএল, তার মানে হলো মোট উৎপাদনের পরিবর্তন ডিভাইডেড বাই শ্রমিক নিয়োগের পরিবর্তন। এবং আমরা জানি যে আমরা একজন একজন করে শ্রমিক নিয়োগ করি, তাহলে আমরা মোট উৎপাদনের পরিবর্তন দিয়েই আসলে আমরা প্রান্তিক উৎপাদন পেয়ে যাই। তাহলে কি দাঁড়ালো? এমপিএল মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার ইজ ইকুয়াল টু ডেল্টা টিপিএল ডিভাইডেড বাই ডেল্টা এলআর। এলআর বলতে এলও বলা যায়, এলআরও বলা যায়, অর্থাৎ লেবারকে আমরা এলআরও বলে থাকি। তাহলে আমরা সংজ্ঞাটি দেখলাম, এখন আমরা উদাহরণটি দেখব। আমরা এই উদাহরণ যেটি ব্যবহার করছি সেখানে আমরা 3 জন শ্রমিক নিয়োগ করেছিলাম, তাতে আমরা পেয়েছিলাম 24 একক উৎপাদন। এবং আরও একজন শ্রমিক যদি নিয়োগ বাড়াই তাহলে কি হয়? আমরা পাচ্ছি 30 একক। এটি কাল্পনিক, 30 একক উৎপাদন পেলাম। তাহলে আমাদের মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার, অর্থাৎ ওই 4র্থ একক শ্রমিক যে, তার প্রান্তিক উৎপাদন কত, এখানে কিন্তু সেটি আমরা বের করছি। তাহলে 4 জনের উৎপাদন হলো 30 একক। এই যে একজন শ্রমিক নিয়োগ বাড়ালে হয় 30 একক, তার মানে কি 4 জনের উৎপাদন হলো 30 একক আর 3 জনের ছিল 24 একক, তাহলে বিয়োগফল হলো 6 একক। এই অংশটা কি? এটি হলো ডেল্টা টিপিএল, অর্থাৎ মোট উৎপাদনের পরিবর্তন হলো 6 একক। আর যেহেতু ডেল্টা কিউ ডিভাইডেড বাই আছে সেটা তো 1, অতএব 1 দিয়ে 6কে ভাগ করলে 6ই হবে। তাহলে আমরা কি পেলাম? যে এটি হলো প্রান্তিক উৎপাদন। তাহলে 3টি সংজ্ঞা আমরা ভালোভাবে জানলাম, বুঝলাম। এখন আমরা এই 3টি সংজ্ঞাকে ব্যবহার করে আমরা একটি জিনিস দেখব, সেটি হলো আমাদের আজকের যে আরেকটি পার্ট রয়ে গেছে, পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিটি কি জিনিস? এখানে আমি একটি কথা তোমাদেরকে বলে রাখি, সেটি হলো আমরা 2 ধরনের অপেক্ষক গত ক্লাসে দেখেছিলাম, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে ছিল যে কিছু উপকরণ স্থির, কিছু উপকরণ পরিবর্তনশীল। কেন? তার কারণ স্বল্পকাল হচ্ছে এত কম সময়, যেই সময়ে সব উপকরণ পরিবর্তন করা যায় না, তাই কিছু উপকরণ স্থির রাখতে হয়, কিছু পরিবর্তন করা যায়। তাহলে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে কিছু উপকরণ স্থির, কিছু উপকরণ পরিবর্তনশীল। তাহলে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকেরই একটি প্রতিফলন, অর্থাৎ স্বল্পকালে যে পরিবর্তনীয় উপকরণ আমরা পরিবর্তন করছি এর ফলে উৎপাদনের কি কি অবস্থা আমরা দেখতে পাই, সেটি আসলে আমরা পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিতে দেখব। তাহলে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির মূল বক্তব্যটা কি সেটি আমরা দেখে নিচ্ছি। পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির মূল বক্তব্যটি হচ্ছে এই রকম
যে স্বল্পকালে, দেখো শুরুতেই আমরা বলে নিয়েছি স্বল্পকালে, তার মানে এটি একটি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের কার্যক্রম বা কনসেপ্ট। তাহলে স্বল্পকালে অন্যান্য উপকরণ স্থির রেখে, স্বল্পকালে আমরা কিছু স্থির রাখি, তাই এই কথাটা বলা হলো যে অন্যান্য উপকরণ স্থির রেখে কাকে পরিবর্তন করছি? একটি উপকরণকে পরিবর্তন করছি। একটি উপকরণকে ক্রমাগত বৃদ্ধি করা হলে, অর্থাৎ কন্টিনিউয়াসলি আমরা একটি নির্দিষ্ট সময় পর পর এটিকে চেঞ্জ করছি, বাড়াচ্ছি, বৃদ্ধি করা হলে উৎপাদনের যে পরিবর্তন ঘটে তাহাই পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি নামে পরিচিত। অর্থাৎ এই যে পরিবর্তনীয় উপকরণ, এর সাথে উৎপাদনের কি রিলেশন, সেটি আমরা এই বিধিতে দেখব। তাহলে আবার দেখো বিধির মূল বক্তব্য কি? স্বল্পকালে অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণকে ক্রমাগত বৃদ্ধি করা হলে উৎপাদনের যে পরিবর্তন ঘটে তাহাই পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। এই বিধিতে আমরা কিছু অনুমিত শর্ত ধরে নিব। সেগুলো হলো কি? 1 নম্বর পয়েন্টেই রয়েছে স্বল্পকালীন সময় বিবেচ্য। আবারও বলছি, স্বল্পকালীন সময় বলতে বোঝায় কিছু উপকরণ স্থির, কিছু উপকরণ পরিবর্তনশীল। 2 নম্বরে আমরা ধরে নিয়েছি উৎপাদন কৌশল অপরিবর্তিত, অর্থাৎ আমরা যেই পদ্ধতিতে উৎপাদন কার্যক্রমটি চালানো শুরু করেছি শেষ পর্যন্ত একই কৌশল অবলম্বন করব। একবার আধুনিক একবার প্রাচীন তা আমরা করব না। আধুনিক করলে পুরো টাইমটাই আধুনিক করব, প্রাচীন করলে পুরো টাইমটাই প্রাচীন পদ্ধতিতে করব। 3 নাম্বার, শুধুমাত্র একটি উপকরণ অর্থাৎ শ্রম পরিবর্তনশীল। আমরা এখানে ধরে নিয়েছি যে একটি উপকরণ, সেটি হচ্ছে শ্রম, তাকে আমরা পরিবর্তনশীল বিবেচনা করছি। এবং 4 নম্বর পয়েন্টে আমরা কি বলেছি দেখো, পরিবর্তনশীল উপকরণের এককগুলো সমজাতীয়, অর্থাৎ এই যে শ্রমিক আমরা চেঞ্জ করছি তাহলে এই শ্রমিকগুলো একই কোয়ালিটি সম্পন্ন হবে। কেউ ধরো স্বাস্থ্যগত দিক থেকে তাদের কোয়ালিটি একরকম হবে, শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তাদের কোয়ালিটি একরকম হবে। এই বিষয়গুলো আমরা মাথায় নিয়েই এই বিধিটা ফলো করব। তাহলে এই বিধিকে দেখতে গিয়ে আমরা এখন দেখব এই মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদনের অবস্থাটা কি দাঁড়ায়, সেটি আমরা দেখছি এখানে এসে। এখানে এসে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, প্রথমেই আমরা এখানে কলাম নিয়েছি শ্রম অর্থাৎ কোয়ান্টিটি অফ লেবার, এবং মোট উৎপাদন টোটাল প্রোডাক্টিভিটি অফ লেবার, গড় উৎপাদন অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার, সেটার সূত্র কি আমরা শিখেছি? টিপিএল ডিভাইডেড বাই কোয়ান্টিটি অফ লেবার। এরপরের কলামে রয়েছে প্রান্তিক উৎপাদন, এমপিএল অর্থাৎ মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার ইজ ইকুয়াল টু ডেল্টা টিপিএল ডিভাইডেড বাই ডেল্টা কিউএল। তাহলে এই হেডিংটা তোমরা আগে ভালো করে বুঝে নাও। এখন আমরা যে প্রথম একক শ্রমিক নিয়োগ করলাম, এই শ্রমিক নিয়োগ করার ফলে আমরা পেলাম প্রান্তিক উৎপাদন 8 একক, অর্থাৎ 1 নম্বর শ্রমিক 8টি জিনিস বানালো। যেহেতু আমি এর আগে আর কোনো শ্রমিক নিয়োগ করিনি, তাহলে এই 1 নং শ্রমিকের যা উৎপাদন সেটি যেমন আমার প্রান্তিক, ঠিক তেমনিভাবে সেটি আমার মোট উৎপাদন এবং সেটি আমার গড় উৎপাদন। যখন আমি 2 নং শ্রমিক নিয়োগ করব তখন তার প্রান্তিক উৎপাদন কি হয় সেটি আমরা দেখব, এবং এর সাথে সম্পর্ক রেখে মোট উৎপাদন, গড় উৎপাদন দেখব। তাহলে দ্বিতীয় একক শ্রমিক নিয়োগ করার ফলে দেখলাম প্রান্তিক উৎপাদন হলো 12 একক। তার মানে কি? তার মানে হচ্ছে প্রান্তিক উৎপাদন বেড়েছে। এর অর্থ কি? এর অর্থ হলো তাকে যে ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়েছে বা তাকে যে কাঁচামাল দেওয়া হয়েছে, এই 2 জন শ্রমিক মিলে ভালোই উৎপাদন করলো, অর্থাৎ উৎপাদনের পরিমাণটা বেশ বেড়েছে। আর এই যে প্রান্তিক উৎপাদন বাড়লো, এর ফলে মোট উৎপাদন কি হলো? এই 8 আর 12 যোগ করে হয়ে গেল মোট উৎপাদন 20 একক। এবং এখানে মোট উৎপাদন বেড়েছে কেমন করে? ক্রমবর্ধমান হারে। কেন? তার কারণ প্রান্তিক উৎপাদন বাড়ছে। আমরা এর আগেও বলেছি বাড়ছে জিনিস যোগ করে যখন মোট বাড়ে তখন মোটটা
ক্রমবর্ধমান হারে বাড়ে, আর প্রান্তিকেরই কমছে কমছে জিনিস যোগ করে যখন মোট বাড়ে তখন সেটি ক্রমহ্রাসমান হারে বাড়ে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় একক শ্রমিকের বেলায় প্রান্তিক উৎপাদন হয়ে গেল 10 একক। এটি কেন হলো? এটি হলো কারণ তাকে যে এক্সট্রা জিনিস যেগুলো উপকরণ দেওয়া হয়েছে সেগুলির সাথে এই দুইজন শ্রমিকই হাইয়েস্ট বেস্ট কম্বিনেশন ছিল, এবং এরপরে যখন শ্রমিক দেওয়া হলো হয়তোবা মেশিন ততটা নেই যে মেশিন বসে আছে, হ্যাঁ লোক বসে আছে মেশিন নেই, এরকম হতে পারে, অথবা জমির বেলায় হতে পারে যতটা সার সেচ দেওয়া হয়েছিল সেকেন্ড টাইম, তারপরে যখন আরও দেওয়া হলো এখন জমি একটু নষ্ট হয়ে গেল, তার উর্বরতার একটু ক্ষতি হলো, এটাও হতে পারে। তো যাই হোক, আলটিমেটলি প্রান্তিক উৎপাদন আমরা তৃতীয় এককের বেলায়, তৃতীয় একক শ্রমিক নিয়োগের বেলায় দেখলাম প্রান্তিক উৎপাদন কমে গিয়েছে। এর অর্থ কি? এই কমে যাওয়ার ফলে মোট উৎপাদন এই 20 আর 10 যোগ করে হলো মোট উৎপাদন 30। তাহলে এখানে প্রান্তিক উৎপাদন বাড়ছে, ফলে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ছে, আবার প্রান্তিক উৎপাদন কমছে, ফলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ছে। তাহলে আমরা এই স্তরটিকে প্রথম স্তর বলে আখ্যায়িত করছি। কেন? দেখো এখানে আমরা আরেকটা জিনিস আমরা দেখব যে গড়ের কি অবস্থা। প্রথমে গড় উৎপাদন 8 একক ছিল, তারপরে গড় বের করার নিয়ম কি? 8 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু 8, 20 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 10, 30 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 10। তাহলে আমরা এই তৃতীয় এককে এসে দেখলাম প্রথমে গড় একটু বেড়েছে, তারপরে স্থির রয়েছে, এবং তারপরে কিন্তু সে কমতে শুরু করবে। তাহলে এই স্টেজে এসেই প্রথম স্টেজে আমরা দেখলাম যে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন সমতা লাভ করলো। তাহলে আমাদের প্রথম স্টেজের শেষ অবস্থানটা কি? যেখানে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন সমান হয়, সেই অবস্থায় আমাদের প্রথম স্তর শেষ। উৎপাদনের 3টে স্তর আমরা দেখব। এখন আমরা দ্বিতীয় স্তরে যাচ্ছি। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে চতুর্থ একক শ্রমিক নিয়োগ করার ফলে প্রান্তিক উৎপাদন 6 একক, ফলে মোট উৎপাদন 30 আর 6 যোগ করে 36। পঞ্চম এককে হলো 4 একক, অর্থাৎ প্রান্তিক উৎপাদন আরও কমে যাচ্ছে, কমে 36-এর সাথে 4 যোগ করে হলো 40 একক। আবার ষষ্ঠ একক নিয়োগ করার ফলে আরও প্রান্তিক উৎপাদন কমে গিয়েছে, 40 আর 2 যোগ করে 42। সপ্তম এককে দেখা গেল কোনো প্রোডাকশনই, সেই সপ্তম একক শ্রমিকটি তার কোনো প্রোডাক্টিভিটি ছিল না, 0। আমরা হয়তো বা খালি চোখে দেখি না, কিন্তু হিসাব করলে দেখা যায় যে 6 জনে যা বানাচ্ছিল 7 জনেও তাই বানিয়েছে, তাহলে সপ্তম এককের প্রোডাক্টিভিটি 0। এই হলো ঘটনাটা। এখন এখানে 0, 42-এর সাথে 0 যোগ করলে 42ই থাকলো। তাহলে এই দ্বিতীয় স্তরে আমরা কি বলবো? যে প্রান্তিক উৎপাদন কমতে কমতে এক পর্যায়ে 0 হয়েছে, ফলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ হয়েছে। এরপর আমাদের যেই জিনিসটি দেখতে হবে, গড়ের অবস্থাটা কি দাঁড়ালো? সেটি হলো যে গড় উৎপাদন কমতে কমতে এক পর্যায়ে আস্তে আস্তে কমছে, কিন্তু খুব স্লোলি কমছে। এখানে একটি কথা বলে নেওয়া দরকার যে গড় সবসময়, গড়ের যে ক্যারেক্টার সেটি সবসময় খুব স্লো, বাড়লেও খুব স্লো বাড়ে, কমলেও খুব স্লো কমে। এখানে দেখো 8-এর থেকে 10 হয়েছে, 10-এর থেকে আবার 10ই থেকেছে, এখানে 9, 8, 7, 6 খুব আস্তে আস্তে কমছে। আর প্রান্তিকের ক্যারেক্টারটা একটু র্যাপিড, যে দেখো 12 থেকে 10, 10 থেকে 6, 6 থেকে 4, 4 থেকে 2, 2 থেকে 0 একটু দ্রুত কমে যাচ্ছে। তাহলে আমরা এই দ্বিতীয় স্তরের কি কনক্লুশন পাই? যে প্রান্তিক উৎপাদন কমতে কমতে 0 হয়েছে, মোট উৎপাদন সর্বোচ্চ হয়েছে, আর সে বাড়বে না। এখন গড় আর প্রান্তিকের অবস্থাটা কি? গড় আর প্রান্তিকের অবস্থাটা হচ্ছে যে গড় উৎপাদন কমছে, কিন্তু সে প্রান্তিক উৎপাদনের চেয়ে বেশি থাকছে, অর্থাৎ APL ইজ গ্রেটার দেন MPL। এটি হলো আমাদের সেকেন্ড ফেজ চলে গেল। এরপরে আমরা তৃতীয় স্তরে এসে দেখি অষ্টম একক শ্রমিক নিয়োগ করার ফলে প্রান্তিক উৎপাদন কি হয়েছে? নেগেটিভ হয়ে গেছে, অর্থাৎ -2। তাহলে এই -2 42-এর সাথে যোগ করলে হয়ে যাচ্ছে
40 একক। তোমরা হয়তো বা প্রশ্ন করবে প্রোডাকশন কি কখনো মাইনাস হয়? প্রোডাকশন এখানে মাইনাস না হলেও যদি তুমি জমির বেলায় চিন্তা করো তাহলে আমরা বলতে পারি এভাবে যে জমিতে তুমি যে এত সার সেচ দিচ্ছ বা শ্রমিক নিয়োগ করছো সেটার সাথে সেটার অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে না, জমির উর্বরতা নষ্ট হয়ে গেছে, কমে গেছে, ফলে উৎপাদন যে কম হলো সেটিকে তুমি মাইনাসের সাথে তুলনা করলা, ব্যাপারটি এরকম চিন্তা করবে। তাহলে -2 হলো এবং এখানে 40 হয়ে গেল। এরপরে গড় উৎপাদন কি হলো? আরও কমছে। কিন্তু এখানে একটি লক্ষণীয় বিষয়, গড় উৎপাদন কিন্তু আস্তে আস্তে কমছে, কখনোই সে শূন্যের কাছাকাছি যাচ্ছে না। কারণ প্রান্তিক যখন মাইনাস হয়ে যাবে অথবা প্রান্তিক যখন 0 হবে তখনই কিন্তু একজন উৎপাদনকারী তার শ্রম নিয়োগ থামিয়ে দিবে, কারণ সে কিন্তু মাইনাস পর্যন্ত আসলে যাবে না। এটি আমরা ম্যাথমেটিক্যালি দেখছি, বাট বাস্তব অবস্থা কিন্তু এদিকেই একজন উৎপাদনকারী থেমে যাবে। এটি আমরা চার্টের সাহায্যে দেখলাম। এখন এই বিষয়টিকেই আমরা যদি সংখ্যা দিয়ে চিত্র আঁকি তাহলে আঁকা যেত, কিন্তু সেটিতে এখানে অনেক বেশি ক্লামজি হয়ে যাবে, তোমাদের বোর্ডে বোঝাতে অসুবিধা হবে। সেই কারণে আমি ফ্রি হ্যান্ড এঁকে রেখেছি তোমাদের সুবিধার জন্য। কিভাবে এঁকেছি সেটাও বলে রাখছি। প্রথমে আমি 3টি ভাগ নিয়েছি। প্রথমে এই ভাগটিকে নিয়েছি যেখানে আমার মোট উৎপাদন সর্বোচ্চ হবে সেই দাগটি আগে নিয়েছি। এখানে আমার মোট উৎপাদন সর্বোচ্চ হবে এবং এখানে আমার প্রান্তিক উৎপাদন সর্বনিম্ন হবে। তাহলে আমি প্রথমে মোট উৎপাদন রেখাটা এভাবে এঁকেছি এবং এদিকে খুব জোরে জোরে বাড়বে এবং এদিকে আস্তে আস্তে বাড়বে, এক পর্যায়ে সর্বোচ্চ হবে, তারপরে সর্বনিম্ন কমে যাবে। এটি হলো মোট উৎপাদনের রেখাটি। এরপরে আসো প্রান্তিক উৎপাদনের রেখাটি কী হবে? এখানে আমি প্রান্তিক উৎপাদন যখন এক জায়গায় আমি সর্বোচ্চ দেখিয়েছি এবং তারপরেই কমতে শুরু করেছে। এখানে যখন প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ হয়েছে ঠিক বরাবর মোট উৎপাদনের অবস্থাটা হলো এরকম যে এই পর্যন্তই 0 থেকে এই পর্যন্তই মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বেড়েছে, কারণ প্রান্তিক বাড়ছে, প্রান্তিককে যোগ করেই মোট বাড়ে। প্রান্তিক যখন বাড়ে মোট তখন জোরে জোরে বাড়ে বা ক্রমবর্ধমান হারে বাড়ে এবং এ বিন্দুর পরে প্রান্তিক উৎপাদন কমছে, ফলে মোট উৎপাদনও বি বিন্দুর পরে ক্রমহ্রাসমান হারে বাড়ছে। বুঝতে পারছো তাহলে যে প্রান্তিকের সাথে মোটের খুবই একটা গভীর সম্পর্ক। এরপরে আসো প্রান্তিক উৎপাদন কমতে কমতে এক পর্যায়ে 0 হয়ে গেল, তখন মোট উৎপাদন সর্বোচ্চ হয়ে গেল। আর এখন আসো গড়ের চেহারাটা কেমন। গড় উৎপাদন আমি বলেছি গড়ের ক্যারেক্টারটা হচ্ছে খুব মাইল্ড, খুবই স্লো। সে দেখো প্রান্তিক কিন্তু একটু জোরে বেড়েছে, গড় দেখো খুব আস্তে আস্তে বাড়ছে, তার মানে তার বাড়ার রেটটা খুব কম, হালকা করে বাড়ছে। বাড়তে বাড়তে এক পর্যায়ে সর্বোচ্চ হয়েছে, তারপরে সে আবার কমতেও শুরু করেছে এবং কমাটাও খুব স্লো। এবং যেখানে গড় উৎপাদন বেড়ে সর্বোচ্চ হয়েছে এবং প্রান্তিক উৎপাদন কিন্তু কমতে গিয়ে সেই জায়গায় তাদের দুজনার দেখা হয়েছে বা তারা মিলিত হয়েছে। সেই বিন্দুটি কি? সি বিন্দু। এই সি বিন্দুতে প্রান্তিক উৎপাদন কমতে গিয়ে গড় উৎপাদন যেখানে সর্বোচ্চ হয়েছে সেখানে সি বিন্দুতে তারা দুইজন মিট করেছে। এই অবস্থাটি হলো প্রথম স্তরের অংশ। তাহলে এই মূলবিন্দু থেকে এই OL1 পর্যন্ত এই জায়গাটি হচ্ছে আমাদের উৎপাদনের প্রথম স্তর এবং এরপরে হচ্ছে দ্বিতীয় স্তর, তারপরে হচ্ছে তৃতীয় স্তর। এখন আমি আবারও চিত্রটাকে আরেকবার এক্সপ্লেইন করি। তোমরা দেখো এখানে আমি তোমাদের সুবিধার জন্য এখানে সবগুলো পয়েন্ট যে 3টি স্তরে কি কি হয় সেগুলো লিখে রেখেছি, যাতে করে তোমরা পরেও যখন দেখবে ক্লাসটি তখন যেন বুঝতে পারো। এখানে আমরা প্রথম স্তরকে কিভাবে এক্সপ্লেন করেছি দেখো। প্রথম স্তরে MPL এ বিন্দু পর্যন্ত বেড়ে, এই যে এ বিন্দু পর্যন্ত সে বেড়েছে, আবার কমতে শুরু করে। তাহলে এ বিন্দুর পর্যন্ত MPL বেড়েছে এবং এ বিন্দুর পরে সে কমতে শুরু করেছে। এর ফলে TPL অর্থাৎ এই যে মোট উৎপাদন রেখাটি প্রথমে ক্রমবর্ধমান হারে এখান থেকে এই বি বিন্দু পর্যন্ত প্রথমে ক্রমবর্ধমান হারে বেড়ে আবার ক্রমহ্রাসমান হারে বৃদ্ধির দিকে মোড় নেয়। এই বি বিন্দু পর্যন্ত সে ক্রমবর্ধমান হারে বেড়েছে এবং বি বিন্দুর পরেও সে বাড়ছে, কিন্তু এখানে সে ক্রমহ্রাসমান হারে বাড়ার দিকে মোড় নিয়েছে হচ্ছে
বি বিন্দু থেকে। এই জন্য এই বি বিন্দুকে আমরা বলছি পয়েন্ট অফ ইনফ্লেকশন বা অনমনীয় বিন্দু। এখন এই বিন্দুর পরে কিন্তু এটি কমা শুরু করেছে। এই হলো আমাদের প্রান্তিকের সাথে মোটের রিলেশন আমরা দেখলাম। এখন আমরা এই স্তরেই আবার গড়ের অবস্থাটা আবারও দেখছি। এই স্তরে এপিএল ধীর গতিতে বাড়ে। দেখো এপিএল আস্তে আস্তে বাড়ছে এবং বাড়ে এবং এক পর্যায়ে এপিএল ইকুয়াল টু এমপিএল হয়। এখানে এসে এপিএলের বাড়া যখন যেখানে শেষ সেখানে এসে এপিএল আর এমপিএল সমান হলো। এটি হলো আমাদের প্রথম স্তর। আশা করি বুঝতে পারছ। তারপরে আমরা আসছি দ্বিতীয় স্তরে। দ্বিতীয় স্তরের অবস্থাটা কি? দ্বিতীয় স্তরে এসে এমপিএল যেহেতু আগেই কমা শুরু করেছিল, এখন দ্বিতীয় স্তরে আরও কমতে কমতে সে শূন্য হবে। এই যে কমতে কমতে শূন্য হলো এবং এই এমপিএল যখন শূন্য হলো টিপিএল তখন দেখো সর্বোচ্চ হয়েছে। তাহলে কি দাঁড়ালো? এমপিএল সর্বনিম্ন বা শূন্য, টিপিএল সর্বোচ্চ। এটি হলো দ্বিতীয় স্তরের এমপি এবং টিপির সম্পর্ক। আর এপিএল বা এপি এর সাথে সম্পর্কটা কেমন? সেটি হচ্ছে যে এখানে প্রান্তিক উৎপাদনও কমে, গড় উৎপাদনও কমে। খেয়াল করো দ্বিতীয় স্তরে কি বলা হয়েছে? এমপিএল কমতে কমতে শূন্য হয়, তখন টিপিএল সর্বোচ্চ হয়। এই স্তরে এপিএল কমতে থাকে, অর্থাৎ এপিএলও কমে, তবে এপিএল ইজ গ্রেটার দেন এমপিএল। খেয়াল করো এপিএল রেখাটি এমপিএল রেখাটির উপরে অবস্থান করছে। তাহলে এপিএল ইজ গ্রেটার দেন এমপিএল। এটি তাহলে আমাদের দ্বিতীয় স্তরের চেহারা। এরপরে আমরা তৃতীয় স্তরে আসছি। তৃতীয় স্তরে এসে আমরা দেখতে পাচ্ছি যে আরও শ্রমিক নিয়োগ করার ফলে এমপিএল ঋণাত্মক হয়ে গেছে। ই বিন্দুর পরে এমপিএল কি হয়েছে? ঋণাত্মক হয়েছে। এমপিএল ঋণাত্মক হওয়ায় টিপিএল কমতে শুরু করেছে, অর্থাৎ এই ডি বিন্দুর পরে টিপিএল কমতে শুরু করেছে। তাহলে কেন? কারণ এমপিএলকে যোগ করেই তো টিপিএল, এবং এমপিএল যখন মাইনাস তখন টিপিএলের সংখ্যাগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে। যতটুকু সে রিচ করেছিল সেখান থেকে সে আরও কমে যাবে। এটি হলো এমপিএল আর টিপিএল এর সম্পর্ক। এখন আমরা এমপিএল আর এপিএল এর সম্পর্কটা কি? এমপিএল ঋণাত্মক হলেও এপিএল কিন্তু ঋণাত্মক হয় না, অর্থাৎ এপিএল কমতে থাকে কিন্তু সে তখনও ঋণাত্মক হয় না। এখানে আমি লিখে দিয়েছি যে তৃতীয় স্তরে এই স্তরে এমপিএল ঋণাত্মক হয় ফলে টিপিএল কমতে শুরু করে, আর এই স্তরেও এপিএল কমতে থাকে কিন্তু শূন্য হয় না। এই হলো পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। তার মানে একটি উপকরণকে আমরা শুধু পরিবর্তন করছি, বাকি তিনটি উপকরণকে কিন্তু স্থির রেখেছি। সেই অবস্থায় যে একটি উপকরণ শ্রমিক যাকে আমরা চেঞ্জ করছি তার অ্যাক্টিভিটিস বা তার প্রোডাক্টিভিটি কি হয়, তার প্রান্তিক উৎপাদনের চেহারাটি কেমন, তার মোট উৎপাদনের চেহারাটি কেমন বা তার গড় উৎপাদনের চেহারাটি কেমন, এই তিনটি জিনিসই আমরা একই চিত্রে দেখলাম। তাহলে আমরা আবার যদি একটু রিভাইজ করি তাহলে আমরা খুব সংক্ষেপে কি বলবো? সংক্ষেপে বলবো উৎপাদনের শুরুতে প্রান্তিক উৎপাদন বাড়ে, ফলে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে। তারপরেই প্রান্তিক উৎপাদন কমতে শুরু করলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে এবং এই স্টেজে গড় উৎপাদনও আস্তে আস্তে বাড়তে থাকে। এরপরে এই প্রথম স্তরের শেষ অবস্থা হচ্ছে গড় উৎপাদনের বৃদ্ধি যেখানে শেষ, সেখানে প্রান্তিক উৎপাদন কমতে গিয়েই তার সাথে তার দেখা হয়, অর্থাৎ এপিএল ইকুয়াল টু এমপিএল। এই হলো আমাদের প্রথম স্তর। এরপরে দ্বিতীয় স্তরে গিয়ে প্রান্তিক উৎপাদন কমতে থাকে, ফলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে, আর গড় উৎপাদন এই অবস্থায় কমতে থাকে, তবে গড় উৎপাদন প্রান্তিক উৎপাদনের চেয়ে বেশি থাকে, অর্থাৎ এপিএল ইজ গ্রেটার দেন এমপিএল। এরপরে যেটি হয় এই দ্বিতীয় স্তরেরই শেষ অবস্থা হচ্ছে যে এমপিএল 0 হয়
এবং টিপিএল তখন সর্বোচ্চ হয়। এরপর যদি শ্রমিক নিয়োগ আরও বাড়ানো হয় তাহলে এমপিএল ঋণাত্মক হয়ে যায়। এমপিএল ঋণাত্মক হলে মোট উৎপাদন বা টিপিএল কমতে শুরু করে, ফলে রেখাটি আবার ডাউনওয়ার্ড হয়ে যায়। আর এই স্টেজে এসে গড় উৎপাদন কমতে থাকে, কিন্তু তা কখনোই শূন্য হয় না। এই হলো মোটামুটিভাবে আমাদের এই পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। এখন আমি আজকে যা যা পড়লাম বা পড়ালাম, এখানে আমরা কি করব দেখো, সেটি হলো যে আমরা আজকে পড়েছি মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন, তিনটির সংজ্ঞা, তিনটির সূত্র, তিনটির উদাহরণ। এবং এখান থেকে তোমরা বুঝতেই পারছো তোমাদের জ্ঞানমূলক আমরা দেখব। জ্ঞানমূলক প্রশ্ন: মোট উৎপাদনের সংজ্ঞা, সূত্র; গড় উৎপাদনের সংজ্ঞা, সূত্র; প্রান্তিক উৎপাদনের সংজ্ঞা, সূত্র। এখানে তুমি 6টি জ্ঞানমূলক প্রশ্ন পেতে পারো, সেটি অবজেক্টিভেই হোক আর জ্ঞানমূলক প্রশ্নেই হোক। আবার অনুধাবনে তুমি প্রশ্ন পেতে পারো যে উৎপাদনের প্রথম পর্যায়ে প্রান্তিক উৎপাদন বাড়লে মোট উৎপাদন কিভাবে বাড়ে, এভাবে তোমাকে কিন্তু একটা অনুধাবনের প্রশ্ন দিতে পারে। আবার তোমাকে বলতে পারে যে উৎপাদনের দ্বিতীয় স্তরে এপিএল এবং এমপিএলের অবস্থান কীরূপ ব্যাখ্যা করো। অনেকভাবেই তোমাকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতে পারে, গেল এটি। এবং তৃতীয় স্তরে গিয়ে বলতে পারে যে প্রান্তিক উৎপাদন যখন শূন্য হয় মোট উৎপাদন তখন সর্বোচ্চ, বুঝিয়ে বলো। তাহলে দেখো এখানেও তুমি 3টি অনুধাবন তুমি পেতে পারো, এই গেল একটি। আর প্রয়োগের প্রশ্নে তুমি কিভাবে পেতে পারো, তোমাকে আমি বলে দিচ্ছি। দেখো যে তোমাকে এইরকম একটি তালিকা দিয়ে দিতে পারে, শুধু এই 2টি লাইন তোমাকে দিয়ে দিল, শ্রম নিয়োগ এবং মোট উৎপাদন। তোমাকে প্রয়োগের বেলায় বলতে পারে যে প্রান্তিক উৎপাদন, শ্রমের প্রান্তিক উৎপাদন নির্ণয় করো এবং প্রান্তিক উৎপাদন রেখাটি অঙ্কন করো। ঠিক আছে, এটি তোমার প্রয়োগের প্রশ্ন। এবং উচ্চতর দক্ষতায় গিয়ে তোমাকে বলতে পারে এই টিপিএল এবং এমপিএলের সম্পর্ক কীরূপ, বুঝিয়ে বলো বা ব্যাখ্যা করো। দেখো তোমার আজকের এই প্রশ্নটি দিয়ে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা সবই আসা সম্ভব বা আসছে। আবার তোমাকে বুদ্ধি করে এই টিপিএল দিল না, তোমাকে শুধু এমপিএল দিয়ে দিল, শ্রম নিয়োগ দিল আর এমপিএলের লাইনটা দিয়ে দিল। সেখানেও তোমাকে প্রয়োগের প্রশ্ন করতে পারে যে উদ্দীপক থেকে মোট উৎপাদন নির্ণয় করো এবং মোট উৎপাদন রেখা নির্ণয় করো বা চিত্রে দেখাও। তারপরে তোমাকে টিপিএল এবং এমপিএলের সম্পর্ক তোমার কাছে চাইতে পারে। তাহলে এই সম্পর্কটি, যে 3টি স্তর আমরা দেখলাম, এখানে বেশ কয়টি সম্পর্ক। এই প্রথম স্তরে টিপিএলের সাথে এমপিএলের, আবার এপিএলের সাথে এমপিএলের, দ্বিতীয় স্তরেও এরকম এপিএল এমপিএল, আবার এমপিএল টিপিএল, তৃতীয় স্তরেও এরকম সম্পর্ক রয়েছে। তাহলে এখানে বেশ কিছু সম্পর্ক রয়েছে যেগুলো দিয়েও প্রশ্ন আসতে পারে। তোমরা বাসায় এটি প্র্যাকটিস করবে। তোমাদের আঁকার পদ্ধতিটা আমি আবারও বলে দিচ্ছি যে প্রথমে তুমি ওএক্স অক্ষ এবং ওয়াই অক্ষে, ওএক্স অক্ষে আমরা শ্রম এবং ওএক্স অক্ষে আমরা কি করি, শ্রম নিয়োগ করি। আর ওয়াই অক্ষে আমরা কি কি মাপছি, 3টি জিনিস, টিপি, এপি, এমপি, 3টি জিনিস আমরা মাপি। এভাবে করে তোমরা লিখে তারপরে তুমি প্রথমেই 3টি দাগ নিবে, এটি একটি যেটিকে সর্বোচ্চ আর এমপিএল এর সর্বনিম্ন। এরপরে একটু দূরে এখানে একটি নিবে এবং এই অংশটার মধ্যে আরেকটি নিবে যেখানে তুমি এমপিএলকে সর্বোচ্চ দেখাবে, সেরকম একটি পয়েন্ট তুমি নিবে। এই ছিল মোটামুটিভাবে
আমাদের চিত্র, তবে বারবার প্র্যাকটিস করতে হবে। এই চিত্রটি কিন্তু একবার প্র্যাকটিস করলে হবে না, বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমরা পারবে। তো তোমাদের সুবিধার জন্য আমি আজকে স্লাইড ব্যবহার করেছি এবং তোমাদের জন্য আজকের পিডিএফটি ডাউনলোডের লিঙ্ক ক্যাপশনে আমি দিয়ে দিয়েছি, তোমরা সেটি দেখবে। তাহলে আমি আজকের মতো ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো। কালকে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি পড়ব। জানিয়ে দিলাম এই সময়ে ঠিক দুপুর 12টায় তোমাদের সাথে ইনশাল্লাহ কালকে আবার লাইভে আসছি তোমাদের এই অর্থনীতি ক্লাসে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।